হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। তাহলে প্রথমেই আসি যে স্পারমাটোজেনেসিস বলতে কি বোঝায়। স্পারমাটোজেনেসিস না, যখনই কোনো শব্দ পড়ব সেই শব্দটাকে ভেঙে পড়ব, তাহলেই তার অর্থ আমরা জানতে পারবো। স্পারমাটোজেনেসিস কথাটিকে যদি আমরা ভাঙি, আমরা একটা কথা পাচ্ছি, দেখো, জেনেসিস আর একটা হচ্ছে স্পারমাটো। জেনেসিস মানে তৈরি হওয়া, আর স্পারমাটো এসছে স্পার্ম থেকে। অর্থাৎ যে প্রক্রিয়ায় শুক্রাশয়ের সেমিনিফেরাস নালীর মধ্যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে, সেই প্রক্রিয়াটা কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। কথাটা বোঝা গেল না, ডিটেলসে বলছি না। আমাদের মানব শরীরের স্পেশালি পুরুষদের দেহে যে জনন অঙ্গ, প্রধান জনন অঙ্গ, সেটা হচ্ছে একজোড়া শুক্রাশয়। অর্থাৎ প্রতিটা পুরুষের মধ্যে বা পুরুষের দেহে একজোড়া শুক্রাশয় রয়েছে, এবং এই শুক্রাশয় হচ্ছে এদের প্রধান জনন গ্রন্থি। দ্যাট মিনস এই শুক্রাশয়ই হচ্ছে এদের জননে প্রধান ভূমিকা নেওয়ার যে কোষ শুক্রাণু, সেটা তৈরি করে। তাহলে আমরা যদি এবার শুক্রাশয়ের যদি আমরা প্রস্থচ্ছেদ দেখি, অর্থাৎ প্রতিটা শুক্রাশয়কে আমি যদি আড়াআড়ি ভাবে সেকশন করি, তাহলে কি দেখতে পাবো? না, দেখতে পাবো এই শুক্রাশয়ের মধ্যে বেশ কিছু প্রকোষ্ঠ রয়েছে, এবং সেই প্রতিটি প্রকোষ্ঠ মিলিত হয়ে তৈরি করছে এরকম নালী। সেগুলো আমরা যখন শুক্রাশয়ের স্ট্রাকচার করব তখন এগুলোতে আমি ডিটেলসে বলবো। আজকে আমি স্পারমাটোজেনেসিস পয়েন্ট অফ ভিউতে যতটুকু গুরুত্বপূর্ণ ততটুকুই বলবো। তাহলে শুক্রাশয়ের মধ্যে দেখতে পাবো কিছু প্রকোষ্ঠ রয়েছে, এবং এই প্রকোষ্ঠগুলোকে বলা হয় লকিউলস, এবং এই প্রকোষ্ঠের মধ্যে অসংখ্য নালী রয়েছে। অসংখ্য আমরা দেখতে পাবো, ধরো আমি এখানে দেখাচ্ছি, অসংখ্য এরকম নালী রয়েছে, এবং এই নালীগুলোকে যদি সেকশন করি তাহলে কিরকম দেখতে পাবো? ধরো এরকম নালী রয়েছে, এবার এটাকে আমি এই ওপর থেকে দেখছি, তাহলে দেখো দেখতে পাচ্ছি জাস্ট একটা গোলাকার অংশ দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ভাবে এই গোলাকার নালীগুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ যদি নালীগুলোকে সেকশন করি, ছিল প্রকৃত অর্থে এরকম নালী, আমি এই প্রকোষ্ঠটা দিয়ে শুধু দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি সেকশন করলে আমরা কিরকম দেখতে পাবো? এরকম গোল গোল অংশ দেখতে পাবো। এবং এই যে গোল গোল অংশগুলো দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় সেমিনিফেরাস। সেমিনিফেরাস নালিকা, যেটাকে ইংরেজিতে বলে সেমিনিফেরাস টিউবিউলস। এবং এই সেমিনিফেরাস নালিকাগুলোকে যদি আমরা দেখি যে সেমিনিফেরাস নালীর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে, তাহলে দেখতে পাবো এই সেমিনিফেরাস নালীর মধ্যে আমরা দেখতে পাবো একদম প্রস্থ প্রাচীর বরাবর কিছু কোষ আছে, এবং সেই কোষগুলো থেকে আলটিমেটলি শুক্রাণু তৈরি হচ্ছে। এবং এই কোষগুলো, প্রস্থ প্রাচীরে যে কোষগুলো থাকে, তাদেরকে বলা হয় আদি জার্ম কোষ। ইংরেজিতে বলে প্রাইমর্ডিয়াল সেল। তাহলে পুনরায় বলছি, শুক্রাশয়কে যদি প্রস্থচ্ছেদ করি দেখতে পাবো সেমিনিফেরাস নালী। কোথায়? না, শুক্রাশয় প্রস্থচ্ছেদের যে অসংখ্য প্রকোষ্ঠ রয়েছে, সেই প্রতিটি প্রকোষ্ঠের মধ্যে দেখতে পাবো অসংখ্য সেমিনিফেরাস নালিকা রয়েছে, এবং সেই সেমিনিফেরাস নালীগুলোকে যদি আমরা সেকশন করি, তার মধ্যে দেখতে পাবো যে প্রস্থ প্রাচীর বরাবর কিছু কোষ রয়েছে, সেটা হচ্ছে আদিজাম কোষ। যে আদিজাম কোষ থেকে অ্যাকচুয়ালি শুক্রাণু উৎপন্ন হচ্ছে। শুক্রাণু মানে পুরুষদের প্রধান মেল গ্যামেট বা প্রধান কি বলবো যে জননের সহায়ক কোষ। এখন কিভাবে আদিজাম কোষ থেকে শুক্রাণু তৈরি হচ্ছে সেটা জানলেই আমাদের স্পারমাটোজেনেসিস জানা হয়ে যাবে। তাহলে পুরো ব্যাপারটাকে একটু, তাহলে প্রথমে এখানে রয়েছে কি আদি জার্ম কোষ, এবং যেটা আদি জার্ম কোষ প্রকৃতিতে হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ প্রতিটি ক্রোমোজোম সেই কোষের মধ্যে জোড়ায় জোড়ায় রয়েছে। এরপর আদি জার্ম কোষ সে মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়, এবং বিভাজিত হওয়ার পরে যে কোষ তৈরি করে সেটাকে বলা হয় স্পারমাটোগোনিয়াম। আদিজাম কোষ যা
মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হচ্ছে স্পারমাটোগোনিয়াম ও সে ডিপ্লয়েড, এবং এখানে যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে মাইটোসিস। আর আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোসোম সংখ্যা একদম সমান থাকে, কোনো হ্রাস ঘটার কোনো ব্যাপার নেই। এরপর স্পারমাটোগোনিয়াম কোষটা পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং তৈরি করে দুটো আলাদা কোষ। একটাকে বলা হয় স্পারমাটোগোনিয়াম এ, একটিকে বলা হয় স্পারমাটোগোনিয়াম বি। অর্থাৎ এখানে কিন্তু লিখবে নামটা যে স্পারমাটোগোনিয়াম এ, আর একটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম বি। এটাও বিভাজন হচ্ছে মাইটোসিস, যেহেতু মাইটোসিস উভয়ই হচ্ছে 2n। এরপর দেখো ভালো করে ব্যাপারটা, স্পারমাটোগোনিয়াম এ কোষ পুনরায় অ্যাজ আ স্পারমাটোগোনিয়াম হিসেবে কাজ করে এবং সে পুনরায় বিভাজিত হয়ে তৈরি করে স্পারমাটোগোনিয়াম এ, স্পারমাটোগোনিয়াম বি, অর্থাৎ বিভাজনে পুনরায় অংশ নেয়। অন্যদিকে স্পারমাটোগোনিয়াম বি হচ্ছে আসল খেলাটা করে। স্পারমাটোগোনিয়াম বি কোষটা এরপর একটু পুষ্টি দ্রব্য গ্রহণ করে আকারে বড় হয়। যখন স্পারমাটোগোনিয়াম বি কোষটা পুষ্টি দ্রব্য গ্রহণ করে আকারে বড় হচ্ছে, তখন আর সেটাকে কিন্তু আমরা স্পারমাটোগোনিয়াম বি বলবো না, তখন আমরা সেটাকে বলবো প্রাথমিক স্পারমাটোসাইট। প্রাথমিক স্পারমাটোসাইট। তাহলে দেখো, স্পারমাটোগোনিয়াম বি শুধু আকারে বড় হলো, বৃদ্ধি ঘটলো এবং তৈরি করলো প্রাথমিক স্পারমাটোসাইট। যেহেতু এখানে কোনো বিভাজনের ব্যাপার নেই, এটাও হচ্ছে 2n। এরপর প্রাথমিক স্পারমাটোসাইটটা কিন্তু মিওসিস কোষ বিভাজনে যায়। আর মিওসিস কোষ বিভাজন মানে আমরা জানি মিওসিস কোষ বিভাজনে কি হয় না, মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থাকলে সেই কোষটা যদি 2n হয়, সেটা প্রথমে তার হ্রাস বিভাজন ঘটে এবং সেটা হয়ে যাবে nn। এটাকে মিওসিস 1 বলে, যেখানে ক্রোমোসোম সংখ্যা যা ছিল অর্থাৎ 2n ছিল, সেই 2n এর অর্ধেক হয়ে যাচ্ছে n হয়ে যাচ্ছে, এবং পরের ধাপে প্রতিটা কোষ কিন্তু সমবিভাজিত হয়, অর্থাৎ প্রতিটা ক্রোমোসোম সংখ্যা কিন্তু আর হ্রাস পায় না এবং আলটিমেটলি 4টে কোষ তৈরি করে। একইভাবে প্রাথমিক স্পারমাটোসাইটে তাহলে আলটিমেটলি তৈরি করবে কটা কোষ? 4টে কোষ, এবং সেখানে মিওসিস 1 এর ফলে দুটো কোষ তৈরি করবে। তাহলে এটা মিওসিস 1, এবং সেই কোষ দুটোকে আমরা বলি, যে কোষ দুটো তৈরি হলো সেই দুটো কিন্তু অবশ্যই হ্যাপ্লয়েড হবে, এবং সেই কোষ দুটোকে বলা হয় গৌণ স্পারমাটোসাইট। এবং গৌণ স্পারমাটোসাইট পুনরায় আবার ডিভিশন করবে, কারণ মিওসিস দুটো ধাপে হচ্ছে এবং আলটিমেটলি 4টে কোষ তৈরি হচ্ছে, এবং এই প্রতিটা কোষকে বলা হয় স্পারমাটিড। তাহলে আমরা এখনো পর্যন্ত দেখলাম যে আদি জামকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করেছে স্পারমাটোগোনিয়াম, অসংখ্য তৈরি করে, আমি একটা জাস্ট স্পারমাটোগোনিয়াম নিয়েছি। সেই প্রতিটা স্পারমাটোগোনিয়াম আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে স্পারমাটোগোনিয়াম এ এবং স্পারমাটোগোনিয়াম বি। স্পারমাটোগোনিয়াম এ পুনরায় বিভাজনে অংশ নেয়, স্পারমাটোগোনিয়াম বি বৃদ্ধি দশার মাধ্যমে অর্থাৎ আকারে একটু বাড়ে দিয়ে তৈরি করে প্রাথমিক স্পারমাটোসাইট। সে পুনরায় বিভাজিত হয়ে তৈরি করে গৌণ স্পারমাটোসাইট, এবং গৌণ স্পারমাটোসাইট গুলো বা যেটাকে বলা হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট, তারা পুনরায় বিভাজিত হয়ে তৈরি করে স্পারমাটিড। এবং এই যে স্পারমাটিড, এই স্পারমাটিড গুলো আমরা যে দেখলাম যে সেমিনিফেরাস নালী, সেই সেমিনিফেরাস নালীর মধ্যে এরকম প্রাইমর্ডিয়াল সেল বা যেটাকে আদি কোষ ছিল, আদি যে জাম কোষ ছিল, সেই আদি জাম কোষের মাঝে মাঝে কিছু এরকম কোষও থাকে যাদেরকে বলা হয় সার্টোলি কোষ। এবং অ্যাকচুয়ালি সার্টোলি কোষ কি করে? সার্টোলি কোষ, যেটা সেমিনিফেরাস নালিকার মধ্যে কিন্তু রয়েছে, সার্টোলি কোষ এই অপরিণত শুক্রাণু বা স্পারমাটিড গুলোকে পুষ্টি দেয়, অর্থাৎ নিউট্রিশন দেয়, এবং এই নিউট্রিশন দেওয়ার ফলে সেই অপরিণত শুক্রাণুগুলো পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়াতে রূপান্তরিত হয়। অর্থাৎ আমরা দেখব এরপরে স্পারমাটিড গুলো সার্টোলি কোষের সহায়তায়, সার্টোলি কোষ, এই সার্টোলি কোষ কি দিচ্ছে? পুষ্টি দিচ্ছে।
সেই জন্য এই সার্টালি কোষকে বলা হয় নার্স সেল বা ধাত্রী কোষ। নার্স যেমন সেবা শুশ্রূষা করে, ঠিক সেরকম সার্টালি কোষ স্পারমাটিড গুলোকে অর্থাৎ অপরিণত শুক্রাণুগুলোকে কি দেয়? পুষ্টি দেয় এবং পরিণত শুক্রাণুতে রূপান্তরিত করে। পরিণত শুক্রাণু কেমন দেখতে হয় এর পরের ক্লাসে আমরা ডিটেইল স্ট্রাকচার দেখাবো। এখন ধরে রাখো এরকম একটা মাথা থাকে আর এরকম একটা পুচ্ছ বা ফ্ল্যাজেলা থাকে। তাহলে এই সার্টালি কোষ থেকে পুষ্টি পেয়ে এরা তৈরি করলো কি? শুক্রাণু। এর একটা নাম হচ্ছে স্পারমাটোজোয়া। শুক্রাণু বা স্পারমাটোজোয়া। এই যে সার্টালি কোষের সহায়তায় স্পারমাটিড থেকে শুক্রাণু তৈরি হচ্ছে, এই ধাপটিকে বলা হয় স্পারমিওজেনেসিস। পরীক্ষায় খুব প্রশ্ন দেয় যে স্পারমিওজেনেসিস কি। স্পারমিওজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় সার্টালি কোষের থেকে পুষ্টি গ্রহণ করে অপরিণত শুক্রাণুগুলো পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়ায় পরিণত হয়, তখন তাই সেই প্রক্রিয়াটিকে বলা হয় স্পারমিওজেনেসিস বা স্পারমাটোটিলিওসিস। ক্লিয়ার? এবং এই যে আদি জার্ম কোষ থেকে দেখো একদম প্রাথমিক এই যে আদি জার্ম কোষ থেকে স্পারমাটোগোনিয়াম এবি তৈরি হচ্ছে, এখানে শুধুমাত্র বিভাজন ঘটছে, সেই জন্য এই দশাটিকে বলা হয় বিভাজন দশা। তারপরের ধাপে দেখো স্পারমাটোগোনিয়াম বিটা শুধুমাত্র আকারে বেড়ে প্রাথমিক স্পারমাটোসাইট তৈরি করছে, সেই জন্য ওই ধাপটিকে বলা হয় বৃদ্ধি দশা। এবং তারপরে যে প্রাথমিক স্পারমাটোসাইট থেকে একদম স্পারমাটোজোয়া তৈরি করছে, পুরো ধাপটিকে বলা হয় পূর্ণতা প্রাপ্তি দশা। পূর্ণতা প্রাপ্তি দশা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে তিনটে দশার মাধ্যমে কিন্তু এই পুরো প্রসেসটা ঘটছে। একটি হচ্ছে বিভাজন দশা, যেখানে আদি জার্ম কোষ থেকে আলটিমেটলি স্পারমাটোগোনিয়াম এ এবং বি তৈরি হচ্ছে। পরের ধাপ হচ্ছে বৃদ্ধি দশা, সেখানে স্পারমাটোগোনিয়াম বি আকারে বেড়ে তৈরি করছে প্রাথমিক স্পারমাটোসাইট। তারপরে হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা, সেখানে দেখতে পাচ্ছি প্রাথমিক স্পারমাটোসাইট মাইটোসিস প্রক্রিয়ায় নয় মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আলটিমেটলি চারটে শুক্রাণু বা স্পারমাটোজোয়া তৈরি করছে, এবং এই পুরো ধাপটিকে বা এই পুরো দশাটিকে বলা হয় পূর্ণতা প্রাপ্তি দশা। এবং এই পুরো প্রসেস যাবতীয় এই যে জার্ম কোষ থেকে শুরু করে একদম শুক্রাণু, এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয় স্পারমাটোজেনেসিস। এবং ফর ইওর ইনফরমেশন, এই যে আদি জার্ম কোষ থেকে এই যে স্পারমিওজেনেসিসের আগে অর্থাৎ গৌণ স্পারমাটোসাইট যে তৈরি হচ্ছে বা স্পারমাটিডের আগে পর্যন্ত এই পুরো ধাপটিকে অর্থাৎ যেখানে বৃদ্ধি দশা রয়েছে, যেখানে বিভাজন দশা রয়েছে, এই পুরো ধাপটির আরো একটি নাম আছে। এই পুরো ধাপটিকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। তার মানে আমরা স্পারমাটোজেনেসিসের বেশ কিছু টার্মিনোলজি সম্বন্ধে জানলাম। সেটা হচ্ছে হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস, হোয়াট ইজ স্পারমিওজেনেসিস বা স্পারমিওটিলিওসিস, হোয়াট ইজ সার্টোলিশন, হোয়াট ইজ স্পারমাটোজোয়া, হোয়াট ইজ স্পারমাটোসাইটোজেনেসিস। এবং এই প্রতিটা টার্মিনোলজি কিন্তু ক্লাস 12 এর পয়েন্ট অফ ভিউ থেকে যেমন গুরুত্বপূর্ণ, সেরকম একইভাবে নিট 2025 এবং এএনএম জিএনএম এ এইখান থেকে খুব একটা প্রশ্ন থাকে না। তাহলেও জেনে রাখলে ভালো হয় ব্যাপারটা যে স্পারমাটোজেনেসিস বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সেখানে কিভাবে সেমিনিফেরাস নালীর মধ্যে যে আদি জার্ম কোষ থেকে শুক্রাণু তৈরি হচ্ছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট স্পারমাটোজেনেসিস। কিন্তু এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটার তাৎপর্য কি এবং স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা কি নিজে থেকেই নিয়ন্ত্রিত হয়, তার উত্তর শুনবো। দেখো স্পারমাটোজেনেসিস তো এমনি এমনি হচ্ছে না, এখানে হরমোনের কিন্তু গুরুত্বপূর্ণ রোল রয়েছে। কিভাবে হরমোন রোল প্লে করে সেটা একটু দেখে নাও। না, এই যে স্পারমাটোজেনেসিস হচ্ছে, এটা শুরু করছে কে? না, এটা শুরু করছে হাইপোথ্যালামাস থেকে খরিত একটি হরমোন, যেটাকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। সেই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়, যেটাকে বলা হয় জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। সে এবার গিয়ে কাজ করে কোথায়? অগ্র পিটুইটারিতে। সেই অগ্র পিটুইটারি থেকে সে দুটো প্রধান হরমোন ক্ষরণ করে। একটি হচ্ছে এলএইচ বা আইসিএসএইচ
পুরুষদের ক্ষেত্রে এটাকে আইসিএসএইচ বলা হয়, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, আরেকটি হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই যে আইসিএসএইচ এ কি কাজ করে কোথায় না, আমরা যে সেমিনিফেরাস নালী দেখলাম, সেই সেমিনিফেরাস নালী দ্বারা অসংখ্য রয়েছে সেমিনিফেরাস নালী, কার মধ্যে, একটা শুক্রাশয় প্রকোষ্ঠের মধ্যে। সেই সেমিনিফেরাস নালী যে অসংখ্য রয়েছে তার মাঝে মাঝে কিছু পার্টিকুলার কোষ থাকে যাদেরকে বলা হয় লেডিগের আন্তঃকোষ। কি বলে? লেডিগের আন্তঃকোষ, ইংরেজিতে বলে ইন্টারস্টিশিয়াল সেল, লেডিক্স ইন্টারস্টিশিয়াল সেল। তো এই যে লেডিগের আন্তঃকোষ এ অ্যাকচুয়ালি একটা হরমোন ক্ষরণ করে। কি হরমোন না, পুরুষদের প্রধান যৌন হরমোন, সেটি হচ্ছে টেস্টোস্টেরন। সেটা কিভাবে ক্ষরিত হচ্ছে না, এই আইসিএসএইচ হরমোন গিয়ে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ ঘটাচ্ছে, যে আলটিমেটলি হেল্প করছে শুক্রাণু উৎপাদনে। অর্থাৎ শুক্রাণু উৎপাদন হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোনের জন্য। কিভাবে রেগুলেট হচ্ছে ব্যাপারটা বোঝো। এবং এই এফএসএইচ হরমোন দুটো হরমোন ক্ষরণ করে এবং এটা গিয়ে কাজ করে সার্টোলি কোষের উপর, যেটা হচ্ছে ওদের নার্ভ সেল, যেটা বললাম পুষ্টিদ্রব্য দেয়। অ্যাকচুয়ালি যখন শুক্রাণু উৎপন্ন হয়, সার্টোলি কোষ মনে করো এটা, সেই সার্টোলি কোষের গায়ে গিয়ে শুক্রাণু মাথাটা এরকম লেগে থাকে, অপরিণত শুক্রাণু, এবং সে পুষ্টিদ্রব্য পাওয়ার পর সে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয়। তাহলে এই যে সার্টোলি কোষ থেকে পুষ্টি নিয়ে পরিণত হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বললাম যে স্পার্মিওজেনেসিস। এবং এই যে অপরিণত শুক্রাণুটা যখন সার্টোলি কোষ থেকে ছেড়ে যাচ্ছে পুষ্টি নেওয়ার পর, এই ঘটনাটিকে বলা হয় স্পার্মিয়েশন। এই ঘটনাটিকে বলা হয় স্পার্মিয়েশন। ক্লিয়ার? পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে টেস্টোস্টেরন শুক্রাণু উৎপন্ন করছে, ঠিক একই রকম ভাবে এফএসএইচ দুটো হরমোন ক্ষরণ করে, একটা হচ্ছে এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, আরেকটি হচ্ছে ইনহিবিন আলটিমেটলি এফএসএইচ কে রেগুলেট করে। কারণ ইনহিবিন ক্ষরিত হচ্ছে মানে সেখানে এফএসএইচ বাধাপ্রাপ্ত হবে কাজ করতে। অন্যদিকে এবিপি যেটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, সে পুনরায় টেস্টোস্টেরন হরমোন ক্ষরণকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন আলটিমেটলি শুক্রাণু উৎপাদনকে উদ্দীপিত করছে। এইভাবে স্পারমাটোজেনেসিস কিন্তু হরমোন দ্বারা তোমার রেগুলেট বা নিয়ন্ত্রিত হয়। এবং এখানে প্রধান যে সূচনা ঘটাচ্ছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত জিএনআরএইচ বা গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। এই যে স্পারমাটোজেনেসিস হচ্ছে, এর সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে পুরুষদের প্রধান যে জনন কোষ শুক্রাণু, সেটি তৈরি হচ্ছে কিন্তু এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায়। এছাড়া স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার সময় আমরা দেখতে পাচ্ছি মিওসিস হচ্ছে, আর মিওসিস মানে সেখানে হ্রাস ঘটছে। কিসের হ্রাস ঘটছে? ক্রোমোজোম সংখ্যার। তার ফলে 2n থেকে আমার যে জনন কোষ সেটা হচ্ছে n, দেহকোষ 2n হলেও জনন কোষ হচ্ছে n। তার ফলে পরবর্তী জেনারেশনে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুবক থাকছে। এছাড়া আরেকটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে আমরা মিওসিসে জানি ক্রসিং ওভার হয়, এবং এই ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে না, পিতৃমাতৃর তুলনায় যে অপত্যটা তৈরি হচ্ছে সেটা উন্নত হচ্ছে এবং সে কিন্তু ভিন্ন হচ্ছে, তার রিকম্বিনেশন ঘটছে। সেই জন্য আমরা দেখতে পাই যে বাবা মায়ের মতো হুবহু কিন্তু সন্তান সন্ততি হয় না, বরং তার থেকে উন্নত হয়। তো এই গেল অল অ্যাবাউট স্পারমাটোজেনেসিস। কোনো কোশ্চেন্স থাকলে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এবং হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো, এবং হ্যাঁ, কোনো ডাউটস থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ টাটা, বাই বাই।